পাহাখানা দেখা শেষ হয়ে আমাদের এবার দুপুরের খাবারের পালা। দুপুরের খাবারের জন্য আমাদেরকে স্বাগত জানায় আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের পর্যটন মোটেল। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা দেই। আমরা যাব দারাসবাড়ি মসজিদ দেখার জন্য। এই অঞ্চলটা আসলে ইন্ডিয়ার বর্ডারের খুব কাছেই। আমাদের অনেকে পায়ে হেঁটে যাওয়া শুরু করেন, কেউ কেউ ভ্যান গাড়িতে ওঠেন। আধা কিলোমিটারের মতো পথ, আমবাগানের মাঝখানে যে পথ, সেই পথ দিয়ে আমরা আসলে পার হই এবং একসময় গিয়ে দারাসবাড়ি মসজিদে পৌঁছাই। 500 বছর আগে এখানে একটা মসজিদ বানানো হয়েছিল। এসে দেখি আমার আগেই স্থপতিকুলেরা এই মসজিদে এসে নানা রকম কথাবার্তার মধ্যে নিজেদেরকে ব্যস্ত রেখেছেন। মসজিদটির ছাদ ভেঙে গেছে অনেক আগে। খোলা আকাশকে এখন ছাদ বানিয়ে মসজিদটি ঠায় দাঁড়িয়ে আছে। এই মসজিদ বানানো হয়েছিল সুলতান আলাউদ্দিন শাহের আমলে। তখন নিশ্চয়ই এখানে অনেক জনবসতি ছিল। নিশ্চয়ই কোনো এক বড় ভূমিকম্পনে তাবৎ জনবসতি মাটির তলায় দেবে যায়। এখন আর এই মসজিদে নামাজ পড়া হয় না। মাঝে মাঝে ঐতিহ্য সন্ধানী কিছু পর্যটক এসে দেখে যান 550 বছর আগের এই মসজিদটিকে। আমাদের হেরিটেজ ট্যুরে আসা স্থপতি পর্যটকেরাও বনে যান এর নির্মাণ কৌশল, টেরাকোটার আলংকারিক কাজ দেখে। দু 2011 সালে বাংলাদেশের মসজিদ নিয়ে আমি যখন ধারাবাহিক প্রামাণ্যচিত্র বানাই, এই মসজিদটিও এক পর্বে দেখানো হয়েছিল। পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগে 1479 সালে বাংলার প্রাচীন রাজধানী গৌড় বা বর্তমান বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় এই ঐতিহাসিক দরসবাড়ি মসজিদের অবস্থান। সময়ের আবর্তে মসজিদটি তার পরিপূর্ণ রূপটি নিয়ে অবস্থান করতে পারেনি, ভেঙে পড়েছে তার অনেকটুকুই। সামনের বারান্দা সহ সম্পূর্ণ আয়তক্ষেত্রাকারে মসজিদটির নকশারীতি সে সময়ের জন্য ছিল খুবই আধুনিক। এ মসজিদের আগে বাংলার অন্য কোনো মসজিদে এই রীতির প্রয়োগ দেখা যায়নি। মূল নামাজ ঘরটি 3টি অংশে বিভক্ত ছিল। দুপাশে 3 বে বিশিষ্ট বর্গাকার 2টি অংশ, মাঝখানেরটি লম্বালম্বি আয়তক্ষেত্রাকারের। পূর্ব পাশে প্রবেশ পথ। 7টি সোচালো খিলান দরজা দিয়ে মসজিদে প্রবেশের ব্যবস্থা ছিল। মাঝখানের দরজাটি আকারে সবচেয়ে বড়। 4টি শক্ত পাথরের স্তম্ভ আর 4টি ইটের স্তম্ভের উপর ভর করেছিল তার ভেঙে পড়া ছাদ। কেউ কেউ ধারণা করেন যে বর্গাকার বেয়ের উপর প্রতিটিতে 9টি করে ছোট ছোট গম্বুজ এবং মাঝখানের আয়তাকার বেয়ের উপর চৌচালা আকারের গম্বুজ ছিল এই মসজিদের ছাদে। এই মসজিদের অভ্যন্তরভাগে খিলান সদৃশ কুলুঙ্গিগুলো এখনো তার আদি রূপ ধরে আছে। কেবলা দেয়ালের 3টি মেহরাব কুলুঙ্গি আর ডান পাশে 5টি মেহরাব কুলুঙ্গি ছিল। এ মসজিদের বাইরের দেয়াল এবং ভেতরের দেয়ালে নানা ধরনের টেরাকোটার কাজ। পোড়ানো মাটি দিয়ে যে সকল ফুলের নকশা করা হতো পঞ্চদশ শতাব্দীর মসজিদ অলঙ্করণে, এখানেও তারই নমুনা। যদিও এ ধরনের গোলাপ ফুল বা লতাপাতার অলঙ্করণ ইতপূর্বে সুলতানি আমলের মসজিদগুলোতেও দেখা গিয়েছিল, কিন্তু এ মসজিদের নির্মাণকাল পর্যন্ত এখানেই এ ধরনের অলঙ্করণের চরম উৎকর্ষতা অর্জিত হয়। বর্তমানে তার আবরণ থেকে অনেক অলঙ্কারই হারিয়ে গেছে। তারপরও পঞ্চদশ শতাব্দীর আদর্শ টেরাকোটা অলঙ্করণের সাক্ষী হয়ে মসজিদের ভঙ্গুর অংশটি এখনো দাঁড়িয়ে। এক যুগের বেশি সময় পরেও দেখা যায় এর অবয়বের তেমন কোনো পরিবর্তন হয় নাই।
ভিড়ভাট্টা কমলে আমি দক্ষিণ পাশের এক খোলা দরজা দিয়ে মসজিদের ভেতর ঢুকে পড়ি। অভিভূত হয়ে দেখি এর স্কেল, প্রপোর্শন, সিমেট্রির বিষয়গুলো। কিন্তু আমার ছবি তোলা শেষ হলে আমি খুব বিপদে পড়ে যাই। দেখি আশেপাশে কতগুলো আম গাছ ছাড়া আর কিছু নাই। আমি এক ভ্যানওয়ালাকে পেলাম, সে আসলে আম বাগান থেকে আম নিতে এসছে। চলেন, আমারে নিয়ে চলেন। আমি আম পারবো। আরে আম পারবা তো পরে, আগে আমারে নামাই দিয়ে আসো। যাও, আপনার ওই লোক গেল ওদের 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 ওইখানে একটু উঠাই দিলে, ওখানে মাদ্রাসা ওরা গেছে। ওকে, ঠিক আছে, ওখানে নামাই দিলে। গুগল ম্যাপে যদি আমরা দেখি যে দারাসবাড়ি মসজিদটা হচ্ছে এই জায়গায়, এবং তারপর একটা দিঘি আছে। এই দিঘি দারাসবাড়ির এই রাস্তা দিয়ে পার হয়ে একটা রিক্সা ভ্যানে করে আমরা এরকম একটা জায়গা দিয়ে এসে পড়ি এই দারাসবাড়ি মাদ্রাসায়। বাংলার প্রাচীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকালে 1504 সালের 1 রমজান তারিখে, অর্থাৎ পঞ্চদশ শতকের সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহের আমলে সুলতানের আদেশে এটি নির্মিত হয়। 1970-এর দশকে চাঁপাইনবাবগঞ্জের এক কৃষক জমিতে লাঙল দিয়ে চাষ করতে গিয়ে আবির রঙের ইটের সন্ধান পান। এরপরে স্থানীয় প্রশাসন খবর পেয়ে মাটি খুঁড়ে এই বিশ্ববিদ্যালয়ের সন্ধান পাওয়া যায়। আমরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখি, কোনোটা নিশ্চয়ই ক্লাসরুম ছিল, কোনোটা টিচার্স রুম, কোনোটা বা ডাইনিং হল, কোনোটা বা তাদের হোস্টেল। আজ কোনোটারই দেয়াল ছাড়া কিছুই অবশিষ্ট নেই। পাঁচশো বছর আগে ইসলামী শিক্ষার জন্য এই বাংলায় এরকম কোনো প্রাতিষ্ঠানিক কোনো স্থাপনা ছিল না। আরবি দরস শব্দের অর্থ হচ্ছে পাঠ। উচ্চারণ বিকৃতিতে দরসটা হয়ে যায় দারস, এবং পরে স্থানীয়রা এটাকে দারস বাড়ি বলে ডাকতে শুরু করে। সেই থেকে এই মাদ্রাসাটির নাম হয় দারসবাড়ি মাদ্রাসা। এটা আবাসিক মাদ্রাসা ছিল। ময়নামতি বা মহাস্থানগড়ে যেমন ছিল বৌদ্ধ শিক্ষার প্রতিষ্ঠান, এটিও ছিল ইসলাম ধর্মের শিক্ষার প্রতিষ্ঠান। কিন্তু সবগুলো ধর্মীয় বিদ্যালয়ই প্রকৃতির মহাদুর্যোগে মাটি চাপা পড়ে বিলীন হলো এক সময়। বেরিয়ে আসি মাদ্রাসা থেকে। আমবাগানের ভেতর দিয়ে আমাদের ফেরত যাত্রা। যেতে যেতে দেখা হয় আমবাগানের কর্মীর সাথে, তার সাথে গল্প করি। আপনি কি করেন ভাই এখানে? পাহারা দেন না? কয়টা গাছ আছে আপনার? 27টা। কোন কোন গাছ আপনার? হ্যাঁ, ফজলি। আপনার বেতন কত দেয় আপনারে? 7,000-8,000 মাসে। খাওয়া দাওয়া করেন কোথায়? খাওয়া দাওয়া এখানে ভাত দিয়ে যায়। দিয়ে যায়? রাতেও এখানে ঘুমান? মশা টশা কামড়ে না? মশারি আছে। মশারি আছে। চোর ডাকাত নাই? না, এখানে মালাই মানুষ থাকে, ওখানে আছে, ওখানে আছে। একটা আম খাওয়াইতে পারবেন আমারে? আম মানে আমি পাহাড়াদার, তো আমি আম দিতে পারবো না। মানে আম দিলে তখন এমনিতে দুই একটা পড়ছে, ওগুলো দেন। দু একটা পচ্ছে এরকম একটা দেন। নাই খো, একজন আইলো, দুই একটা খেলো। এই বাগানের নাম কি? হাসিনা বাগান। হাসিনা বাগান। হাসিনা বাগান কেন? হাসিনাম হাসিনা বাগান। ও, এটা এই আমের নাম হাসিনাম? হাসিনাম। এটা কি পাকা আম না কাঁচা কাঁচা আম? আম। পাকা আম কোনটা এখানে? পাকা আম এখন নাই দাদা, তো এটা তো খাওয়া যাবে না। এটা পাকিয়ে খাওয়া যাবে। এখন খাওয়া যাবে? এখন খাওয়া যাবে না। এটা কত করে মন? এটা মনে করেন যে 1000-1200। এটা আবার আমরা ঢাকায় কিনি 110 টাকায়। আমাদের এখন অনেক তাড়া। আমাদের কর্মসূচির মধ্যে আছে এখন অবিরাম আম্রভক্ষণ। আমরা এক আম বাগানের মালিকের আতিথেয়তা গ্রহণের জন্য উদ্গ্রীব হয়ে থাকি।